সারদা পাঠশালার তরফ থেকে প্রত্যেক ছাত্রছাত্রীকে জানাই আন্তরিক অভিনন্দন। আমার এই ভিডিওয় আমি আলোচনা করব নাট্যকার বাদল সরকার রচিত এবং ইন্দ্রজিৎ নাটকখানি। এই নাটকখানি সম্পর্কে বর্তমানে যা জানি, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের যারা বাংলা MA ছাত্রছাত্রী রয়েছে তাদের দ্বিতীয় সেমিস্টারে এটা পড়ানো হচ্ছে। যদিও বা অন্যান্য ইউনিভার্সিটিতেও এই সিলেবাসটি থাকতে পারে, কারণ নাটকটা অত্যন্ত খ্যাতনামা এবং একসময় ক্যালকাটা ইউনিভার্সিটিতেও ছিল। তো যাই হোক, আমি এই নাটকটি সম্পর্কে আলোচনা করতে চলেছি। প্রথমে নাটকের কাহিনী, বিষয়বস্তু, প্রেক্ষাপট ইত্যাদি বলবো। তারপরে নাটক থেকে কী প্রশ্ন হওয়া সম্ভব এবং প্রশ্নের উত্তরটাই বা কী হতে পারে সেই সম্পর্কে আলোচনা করব। তার আগে বলে রাখি প্রত্যেক ছাত্রছাত্রীর জন্য সুখবর যে অলরেডি আমি ডিস্ট্যান্সের ছাত্রছাত্রীদের জন্য একটা দূরশিক্ষার ব্যবস্থা করেছি বা অনলাইন কোচিংয়ের ব্যবস্থা রেখেছি। সেই কোচিং অলরেডি চলছে। এছাড়াও অফলাইনে ছাত্রছাত্রী রয়েছে আমার, যাদের প্রয়োজন হবে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো। তবে এইটুকু তোমাদের বলতে পারি, একদম অত্যন্ত কম পারিশ্রমিকে আমি ছাত্রছাত্রীদের দিকে সাহায্যের হাত বরাবর বাড়িয়ে থাকি, আজকেও তাই। তোমাদের প্রয়োজন থাকলে তোমরা যোগাযোগ করতে পারো, কারণ অনেক ছাত্রছাত্রী আছে যাদের কাছে টাকা পয়সার অনেক সমস্যা রয়েছে, তারা অনেক বেশি খরচে পড়াশোনা করতে পারে না। দ্বিতীয়ত হচ্ছে, এক ধরনের ছাত্রছাত্রী রয়েছে যারা পড়াশোনা করবার সময় নেই, তারা বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত বা গৃহবধূ। ফলবশত তারা পড়াশোনা করতে গিয়ে যে অসুবিধার সম্মুখীন হয়, পড়ে বিষয়গুলোকে বুঝে এবং পরীক্ষার সময় যথারীতি তৈরি হয়ে যাওয়া তাদের পক্ষে যে দুষ্কর হয়ে যায়, তার জন্য আমার ব্যবস্থা রয়েছে। অনলাইনে আমি বিষয়গুলোকে বুঝিয়ে দিই এবং তোমাদের প্রয়োজনীয় নোটসগুলোকে তোমাদের কাছে পৌঁছে দিই। প্রয়োজনে তোমরা যোগাযোগ করতে পারো। এবার আসি আমার বিষয়বস্তুর মধ্যে। এবং ইন্দ্রজিৎ নাটকখানি অত্যন্ত বাস্তব প্রেক্ষাপটে রচয়িতা রচনা করেছেন। যদিও বা নাটকটি আমরা যখন পাঠ করব তখন যেন বড্ড বেশি এলোমেলো এবং কী হতে চলেছে আমরা কিছুই বুঝতে পারবো না। তবে নাটকটি কয়েক পাতা আমরা যদি অতিক্রম করে যাই, তাহলে পরে বুঝতে পারবো আসলে রচয়িতার উদ্দেশ্যটা কোথায়। এই যে বর্তমান সমাজ ব্যবস্থা, এই সমাজ ব্যবস্থার মধ্যে অনেক কিছু অঘটন, অনেক কিছু অনটন রয়েছে, যে অনটনগুলোকে আমরা মেটাতে পারি না, অথচ সেগুলোর সঙ্গে আমাদের বসবাস করতে হয়। কয়েকটা মাত্র মুষ্টিমেয় চরিত্র দেখতে পাবো, যে চরিত্রগুলোর মধ্যে দিয়ে বাস্তবায়নটাকে নাট্যকার প্রকাশ করতে চেয়েছেন। তারা হলো অমল, বিমল, কমল। একজনের নাম ছিল নির্মল, কিন্তু পরবর্তীকালে তাকে আমরা জানতে পেরেছি যে তার নাম ইন্দ্রজিৎ। এই চরিত্রগুলিকে সাধারণত নাটকের মঞ্চ থেকে একজন নাটকের অভিনেতা সামনে যে দর্শকরা বসে রয়েছে যেন তাদের মধ্যে থেকে খুঁজে পেয়েছে। আসলে নাটকের ভিতরে নাটক হচ্ছে এখানে অনেকটা আমাদের টিনের তলোয়ার নাটকের মতো, বিষয়বস্তু যেন এখানে রয়েছে। নাটকের মধ্যে নাটক, অর্থাৎ নাট্যশিল্পের যে উচ্চাঙ্গের বৈশিষ্ট্য এবং সেখানে যে কত রকমের সমস্যা একসময় দানা বেঁধেছিল, তার প্রকাশ ভঙ্গিমাতে নাট্যকারীরা এমন ধরনের নাটক রচনায় প্রয়াসী হয়েছিলেন। তো এখানে আমরা দেখতে পাবো নাটকটা 3টে অঙ্কে বিভক্ত। প্রত্যেকটি অঙ্কতে যদিও বা একটু স্বতন্ত্র বিষয়বস্তুকে রচয়িতা আনবার চেষ্টা করেছেন, কিন্তু আমি বলবো তাদের মূল সুর একই। সুরটা হলো এই যে, যখন আমাদের ছাত্রছাত্রীরা পড়াশোনা করে, পড়াশোনা অতিক্রান্ত হলে তারা কিন্তু সেই পড়াশোনার পরবর্তী যে জীবনের ধাপটি, সেটাকে অবলম্বন করতে গিয়ে ভীষণভাবে অসুবিধার সম্মুখীন হয়। অর্থাৎ কাজ নেই আমাদের দেশে, কাজের বড় অভাব। যে পরিমাণে যে মানের লোক, যে মানের শিক্ষা অর্জন করেছে, তদানুরূপ তার জন্য কাজের বন্দোবস্ত এখানে নেই। সুতরাং ছাত্রছাত্রীরা ভীষণ বিড়ম্বনার মধ্যে পড়ে এবং তাদের জীবনের যে পরবর্তী ধাপগুলো বা যেভাবে তারা জীবনটাকে অতিক্রান্ত করবে বলে চিন্তা ভাবনা করেছিল, সেখানে ক্রমশ মরচে ধরতে থাকে সেই ভাবনায়। ফলে তাদের ভাবনাগুলো আর সচল থাকে না। আমরা এখানে অমল, বিমল, কমল এবং ইন্দ্রজিৎ এই চরিত্রগুলোর মধ্যে দিয়ে সেরকমই একটা দেখতে পেয়েছি। আর এখানে দেখেছি একজন রয়েছে তার মধ্যে লেখক। এই লেখক আসলে নাটক রচনা করতে চায়, কিন্তু তাকে বারংবার তার পরিবারের মানুষজন বা মাসিমা বলে যে চরিত্রটি রয়েছে, সে বারবার তাকে খাবার জন্য ডাকছে। আমরা জানি একজন যুবক যখন বেকার হয়ে বাড়িতে বসে থাকে, সে যখন একটা কর্ম সম্পাদন করতে চায়, সৃজনের মধ্যে দিয়ে অন্তর্ভুক্ত হতে চায়,
তখন যদি সে সেটাকে স্বতঃস্ফূর্তভাবে না সম্পূর্ণ করতে পারে, তার জীবনে খাওয়াটাও বোধহয় খুব একটা তখন গুরুত্বপূর্ণ বলে মনে হয় না। যদিও বা আমাদের জৈবিক টানে, জৈবিক আকর্ষণে প্রত্যেক দিনে হয়তো খাদ্য গ্রহণ করতে হয়, কিন্তু তার মধ্যে তার তৃপ্তি থাকে না, তার মধ্যে তার আনন্দ থাকে না। আমরা এখানে সেরকমই দেখতে পেয়েছি এই লেখকের মধ্যে। আর একটা চরিত্র আমরা পেয়েছি এখানে মানসী। মানসী চরিত্রটার মধ্যে একটা হতাশা, মানসী চরিত্রটার মধ্যে একটা প্রবল দীর্ঘশ্বাস, অন্তর থেকে দীর্ঘশ্বাস বেরিয়ে আসার কষ্ট আমরা খুঁজে পেয়েছি। আসলে মানসীর সাথে ইন্দ্রজিৎ অনেক দিনের বন্ধুত্ব এবং তারা মাসুতো ভাই বোনের সম্পর্ক। তারা পরস্পরের সঙ্গে গল্প করে, পরস্পরের সঙ্গে ভাব বিনিময় করে, পরস্পরের সাথে নিজেদের অবস্থার কথাগুলোকে ঘোষণা করে, কিন্তু তাদের মধ্যে যে একে অপরকে কোন অজানা পথ দিয়ে ভালোবেসে ফেলেছে সেটা জানতো না। অবশেষে একসময় যখন ইন্দ্রজিৎ দাবি করে যে এই মানসীকে বিবাহ করে সে গৃহী হবে বা সমাজের মধ্যে একটা প্রতিষ্ঠা লাভ করবার চেষ্টা করবে, মানসী কিন্তু তাকে বারবার করে থামিয়ে দিয়েছে এবং আর কিছুদিন পর বা কিছু একটা সময়কে নির্দিষ্ট করে দিয়ে সে সেই সময়টাকে অতিবাহিত করবার চেষ্টা করেছে। এইভাবে চলেছে। যেমন ইন্দ্রজিতের জীবনের সমস্যা, সে বিভিন্ন জায়গায় কাজকর্ম করেছে, চাকরি বাকরি করেছে, অবশেষে সে লন্ডনে গেছে, সেখানে একটা উচ্চশিক্ষা গ্রহণ করবার জন্য ব্যবস্থাপনা করে গেছে, সেখানে মানসীকে জানিয়েই গেছে, কিন্তু তবুও মানসীর পক্ষে সম্ভব হয়নি তার হাতটি ধরে তাকে নিজের কাছে রেখে দেওয়া বা নিজের বাহুবন্ধনের মধ্যে চিরকালের জন্য আবদ্ধ করে ফেলা। অর্থাৎ এখানে একটা সমাজের ক্রূর সমস্যা, সমাজের পুঙ্খানুপুঙ্খভাবে অন্তর্নিহিত একটা সমস্যা এই বেকার যুবক যুবতীদের মধ্যে বা নবীন জীবন মাধ্যমের মধ্যে প্রকাশ পাচ্ছে। বর্তমান দিনের প্রজন্মে বা মানুষের জীবনে চিরকালই একটা কথা সত্য যে আমাদের মনের আবেগ কী চায় সে কিন্তু সমাজ বোঝে না, সে কিন্তু শৃঙ্খলা বোঝে না, তার কী চাওয়া কী পাওয়া সে নিজেই জানে, নিজেই বোঝে। আমরা যখন সেইটিকে দমন করে দিয়ে জীবনের অন্য পথে চলবার চেষ্টা করি তখন আমাদের কষ্ট হয়, প্রচণ্ড যন্ত্রণা হয়, ব্যথা হয়, কিন্তু সমাজ সেটাকেই সার্থকতার স্তরে নিয়ে যায়। সমাজ অন্যটাকে বিকৃত বলে মনে করে, সমাজ সেটাকে ঘৃণ্য বলে মনে করে। সুতরাং একদিকে সমাজের টানাপোড়েন, সমাজের চাহিদা, সমাজকে সম্মান দেওয়া, আর একদিকে নিজের জীবনের আবেগ, নিজের জীবনের উৎকণ্ঠা, নিজের জীবনের পাওয়ার প্রবণতা, এই দুয়ের লড়াই যেন এই চরিত্রগুলোর মধ্যে হয়েছে। আমরা দেখেছি অমল, বিমল, কমল এরা পরস্পর তাদের শিক্ষা জীবন শেষ করবার পর অনেকটা কষ্ট করার সত্ত্বেও, অনেকটা এগিয়ে যাওয়ার সত্ত্বেও একদিন চাকরি বাকরি পেয়েছে। চাকরি পাওয়ার পর তারা সংসারী হয়েছে, কিন্তু তাদের সংসারের মধ্যে নানান সমস্যা উদ্ঘাটিত হচ্ছে। কারো বা বস এমন যে তাকে ভালো পদ না দিয়ে তাকে ভাইস চেয়ারম্যানের পদে রেখে দিয়ে তাকে আসল চেয়ারম্যানের পদে না দিয়ে ইত্যাদি ইত্যাদি পদের অপমর্যাদা করে তাকে ঠকিয়েছে বলে তার পক্ষে চাকরি রাখা সম্ভব নয়, তার পক্ষে চাকরিতে ঘৃণা আসছে, সে চাকরিটাকে আর শ্রদ্ধা স্তরে রাখতে পারছে না। তাহলে তার কাছে একটা বড় সমস্যা যে সে পদ চায়, সে উন্নতিকরণ চায়, সে জীবনের ক্রম পর্যায়ের মধ্যে দিয়ে সে গগনচুম্বী হতে চায়, কিন্তু সেইখানে তার বাধা। আবার কারো কাছে আছে, যেমন লেখকের কাছে আছে, লেখক বারবার করে নাটকটা লিখতে চেষ্টা করছে, কিন্তু তার অভিজ্ঞতা কম বলে সে মনে করে, সে জানে না কৃষক কী করে, সে জানে না জেলে কী করে, সে কাউকে চেনে না, কাউকে বোঝে না, তাদের জীবন কাহিনী জানে না বলে নিজেকে মনে করছে। সুতরাং সে নাটকটি রচনা করতে পারছে না, তার জীবনে এটা বড় সমস্যা। মানসী নিজেকে মানিয়ে নিতে পারছে না, মানসী তার পরিবারের কাছে জানাতে পারছে না যে সে তার মাসির ছেলেই তাকে বিবাহ করতে চায় বা তার সঙ্গে সে সংসারী হতে চায়, তার হাত ধরে চিরকাল বাঁচতে চায়। অথচ তাদের মধ্যে সম্পর্ক রয়েছে, সম্পর্কের বাঁধন ক্রমশ ছিন্ন হয়ে যাবার জোগাড় হচ্ছে, কিন্তু তবুও তৎসত্ত্বেও সেই বাঁধ ভাঙা স্তরে মানুষই এসে হাজির হতে পারছে না। এইভাবে আমরা দেখতে পাবো সমগ্র নাটকের এক একটি চরিত্রের মধ্যে এক একটি সমস্যা। সংসারের জীবনে প্রতিদিন নানান সমস্যা, এক একটি জীবন স্তরে মানুষ এক একটি সমস্যাকে উপলব্ধি করে এবং সেই সমস্যা উত্তীর্ণ হবার জন্য সে আপ্রাণ চেষ্টা করে। তার মাথার মধ্যে তখন যেন জীবনের বড় সমস্যা, শ্রেষ্ঠ সমস্যা, একমাত্র সমস্যা বলে তাকে মনে হয়, কিন্তু আদৌ যখন সেইটা থেকে সে অতিক্রান্ত হয়ে যেতে পারে, আবার তার জীবনের একটা অন্য সমস্যা আসে। যখন প্রত্যেকে সংসারী হয়ে গেছে, যখন প্রত্যেকে চাকরি বাকরি করছে, তখন তাদের কাছে অন্য অন্য সমস্যা এসে দেখা দিয়েছে। কার কাছে অফিস যাওয়ার সময় ট্রেনটা কেন 10 মিনিট লেট, তাহলে সঠিক সময় গিয়ে কী করে অফিসে পৌঁছাবো তার চিন্তা। বিমলের কাছে শিয়ালদায় ট্রাফিক জ্যামে আটকে যাওয়ার সমস্যা, কমলের কাছে একটা ট্রেন ফেল করবার সমস্যা, ইন্দ্রজিৎ
দুটো বাস ছেড়ে দিয়েছে, কারণ সেখানে পা রাখা যাচ্ছে না, এই সমস্যা। অর্থাৎ আধুনিক জীবনযাপনের মধ্যে এই যে আমরা প্রত্যেক দিন কর্মের তাগিদে কর্মমুখী হয়ে অফিসের দিকে দৌড়াতে থাকি, এবং সেই দৌড়ানোর পথে প্রত্যেক দিনের মতো ডেলি রুটিন অনুযায়ী কিছু না কিছু সমস্যা সামনে এসে হাজির হয়। তাই সেই সমস্যাটাকে কেন্দ্র করে এক বৃহত্তর পরিমাণের মানুষ বড় বেশি অন্য সমস্যার সম্মুখীন হয়, এবং তাদের কাছে দিনভর এই আলোচনায় চলতে থাকে। তাদের কাছে এইটাই যেন জীবনের শ্রেষ্ঠ উপায়, জীবনের শ্রেষ্ঠ পথ, জীবনের শ্রেষ্ঠ অঙ্গন। কিন্তু পরের দিনে আবার যা নূতন করে ঘটনা হয়, সেইটাকে তখন তারা গ্রহণ করে, সেইটার উপরে অবলম্বন করে তারা চলবার চেষ্টা করে। সেটাই তাদের জীবনের সমস্যার বড় বেশি আলোচ্য বিষয় হয়। এই যে জীবনের ছক, এই যে জীবনের ধরাকাটা বাঁধা জীবন, এই জীবনের প্রত্যেকটা অঙ্গে অঙ্গে যে সৃজন নেই, এই জীবনের প্রত্যেকটা অঙ্গে অঙ্গে যে কেবল গতানুগতিকতা, কেবল নিজেকে বাঁচিয়ে রাখবার চেষ্টা, তার দিকদর্শনকে এখানে নাট্যকার আমাদের সামনে তুলে ধরে মানুষের জীবনের বৃহত্তর একটা পরিসংখ্যান, বৃহত্তর দোষ গুণ, সেইটাকে যেন আমাদের নাট্যকার এখানে প্রকাশ করবার জন্য প্রয়াসী হয়েছেন। ইন্দ্রজিৎ মানসীকে ভালোবাসত, মানসী ছিল তার প্রেমিকা। আজকে ইন্দ্রজিৎ বিবাহ সম্পন্ন করেছে, কারণ যে মানসীকে সে ভালোবাসত সে মানসীর সঙ্গে তার বিবাহ সম্পন্ন হয়নি, সে মানসীকে সে ধরাশায়ীর মধ্যে আনতে পারেনি। আজকে তাই ইন্দ্রজিৎ অন্য মানসীকে বিয়ে করেছে। আসলে এখানে আমরা এই বৈবাহিক সম্পর্কের প্রত্যেকটা প্রতীক হিসেবে মানসীকে দেখতে পেয়েছি। যে মানসীকে বিয়ে করেছে তাকে নিয়ে সে সুখে আছে, তাকে নিয়ে দৈনন্দিন জীবনে যথাচার রয়েছে, কিন্তু সেটার মধ্যেও একটা সাংসারিক পরিবৃত্ত, একটা সাংসারিক পরিকাঠামো, যে কাঠামোকে ভেঙে আমরা বেরোতে পারছি না কোনো মতেই। দৈনন্দিন কাজের চাপ, দৈনন্দিন এক একটি প্রক্রিয়া, কলকাতা, ভূপাল, বোম্বাই, জলন্ধর, মিরাট, উদয়পুর, কলকাতা, আবার লন্ডন। জীবনের কর্মক্ষেত্রে কত জায়গায় না মানুষ ঘুরে বেড়ায়। এই ঘুরতে ঘুরতে কত অভিজ্ঞতা, কত মানুষের সঙ্গে দেখা সাক্ষাৎ, কিন্তু জীবনের সেই চাওয়া পাওয়াটা সেটা বুঝি কোনো একটা নির্দিষ্ট জায়গাতেই মানুষ বেঁধে রাখে। তাই দেখানো হয়েছে আমাদের ইন্দ্রজিৎ চরিত্রের মধ্যে, তাই দেখানো হয়েছে সমগ্র নাটকটার মধ্যে। বিমল বলেছে কোয়ার্টারটা বাজে, কমল বলেছে ব্যবসা ফাঁদা গেল না, অমল বলছে গিন্নির অসুখ, বিমল বলছে ছেলেটা ফেল করলো, কমল বলছে বাবা মারা গেল, অমল বলছে যত সব, বিমল বলছে ছি ছি, কমল বলছে ধত্তেরি। অর্থাৎ এটাই আমাদের ছক, এটাই আমাদের পরিগণ্ডিমা। এর উপরে নির্ভর করেই আমরা প্রত্যেক দিন ধাপে ধাপে সিঁড়ির পর সিঁড়ি অতিক্রান্ত হয়ে জীবনের গন্তব্যে শেষ পর্যায়ে গিয়ে পৌঁছই। তার একটা বৃহত্তর প্রতিচ্ছবি নাটকের মধ্যে রয়েছে। যে চরিত্রগুলো রয়েছে তারা যেন সেই সামাজিকতাকে বহন করবার এক একটি যন্ত্র। শুধুমাত্র কারোর একটা অঙ্গুলি হেলনে তারা দিনের পর দিন এক রকম অভিনেতা হিসেবে মঞ্চে এসে উপস্থিত হচ্ছে। তারা প্রত্যেক দিনের জীবন বৃত্তান্ত, বিভিন্ন মানুষের জীবনের পরিসরের যে দিকচিহ্ন, সেইগুলোকে তুলে ধরেছে। সুতরাং এই নাটকটির মধ্যে দিয়ে মানব জীবনের যে বৈচিত্র্যহীন, একক এবং একেবারে একঘেয়েমি জীবনযাপনের একটা পট রয়েছে, সেই পটটার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গকে তুলে ধরে যেন আমাদের জীবনের প্রতি যে বৃথা প্রয়াস, জীবনের প্রতি যে মিথ্যা আকাঙ্ক্ষা, তার যেন একটা সুবিস্তৃত রূপকে নাট্যকার এখানে প্রকাশ করেছেন। সুতরাং সেই দিক থেকে নাটকটির যথার্থতা রয়েছে এবং নাটকটির শিল্পগত গুণসম্পন্নতা রয়েছে, তা আমরা বলতে পারি। এবার বলবো আমরা এর থেকে কি সাধারণত প্রশ্ন হতে পারে বা প্রশ্ন তোমরা পড়াশোনা করবে। আমি বলবো এই নাটকটার মূল বিষয়বস্তু যেটা শুনলে, সেই বিষয়বস্তুটার উপর নির্ভর করে যদি তোমরা উত্তর লেখো তাহলেই যথেষ্ট, এর বেশি কিছু লেখার দরকার নেই। এর উপরেই তোমরা নাটকের নামকরণ করতে পারবে। যদি বলা হয় এবং ইন্দ্রজিৎ, নামকরণের কারণ কি? এবং এই কারণে বলা হয়েছে যত মানুষ আমাদের সমাজের মধ্যে দেখতে পাই তার সাথে আর একটা চরিত্রকে যদি যোগ করে নিই, তার মাঝে যদি এবং চিহ্নটাকে ব্যবহার করি, শব্দটাকে ব্যবহার করি, তৎসত্ত্বেও কিন্তু সেই এবং বলার পর যাকে বলেছি সে কিন্তু আমাদের সঙ্গে জীবনের আলাদা পরিক্ষেত্র নয়, বরং ওই একই সীমা চিহ্নের মধ্যে জীবনে বসবাস করে। তাকেও সেইখানে খুঁজে পাই যে গলি দিয়ে আমরা জীবনে জয়যাত্রার গান গেয়ে একদিন আগিয়ে গিয়েছিলাম। সুতরাং সেইটা দেখাতে গিয়ে
প্রত্যেকটা মানুষের জীবন চিত্র যে একই এবং প্রত্যেকটা মানুষের পরিসরের সীমানা যে নির্দিষ্ট করে বাঁধা রয়েছে, তাই দেখাতে গিয়ে তিনি রচয়িতা এবং ইন্দ্রজিৎ নামটিকে দিয়ে আমাদের জীবনের প্রত্যেকের প্রত্যাশাকে যেন একটু উপহাস করেছেন। সেই দিক থেকে নামকরণটি ইঙ্গিতবাহী নামকরণ হলেও নামকরণটি যথেষ্ট সার্থক হয়েছে বলা যেতে পারে। তোমরা এই প্রশ্নের উত্তর দিতে পারো। এছাড়া নাটকটির যে শিল্প গুণ আছে সেটাকে প্রকাশ করো, এটা বলতে পারে। শিল্প গুণ তোমরা দেখেছো, কত সুন্দর করে তিনটে অঙ্কের মধ্যে তিনটে বিষয়বস্তুকে দেখানো হয়েছে, কত সুন্দর করে মানুষের জীবনের ব্যর্থতা, মানুষের জীবনে শুধু খেটে খাওয়ার পন্থা, আর সেখানে আনন্দ নেই, বিলাসিতা নেই, ভোগ নেই, সেইটাকে তিনি নিরীক্ষণ করিয়েছেন। এদিক থেকে নাটকের নামকরণ সার্থক হয়েছে, নাটকের বিষয়বস্তু যথাসম্পন্ন হয়েছে, এটা বলা যেতে পারে। সুতরাং আমার এই বিবৃতির মধ্যে দিয়ে বা আমার এই বিবরণের মধ্যে দিয়ে তোমরা এ থেকে যে কোনো প্রশ্ন পড়লে তোমরা লিখতে পারো। এইটুকু আমি বলে এই ভিডিও শেষ করব। তার আগে আবার বলি, তোমাদের যদি কারোর এই সম্পর্কে কোনো পরামর্শ, এই সম্পর্কে কোনো সাহায্যের প্রয়োজন হয়, আমার স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো। আমি নিশ্চয়ই প্রত্যেককে সাড়া দেবো এবং একটু দেরি হলেও কিন্তু প্রত্যেকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। এই বলে এই ভিডিও শেষ করলাম। পরের ভিডিও নিয়ে অতি শীঘ্র আসবো, তোমরা অপেক্ষায় থাকো।